আসসালামু আলাইকুম। গত পর্বে আমি বিচার বিভাগ নিয়ে কিছু কথা বলেছিলাম এবং আরও বলেছিলাম পরবর্তী পর্বে বিস্তারিত বলবো। 1982 সালের আগে পুলিশ কিভাবে কোর্টে প্রসিকিউশনের দায়িত্ব পালন করত এবং সেই সময়কার বিচারিক পরিবেশ কেমন ছিল। এর আগে আমি একটু ধারণা দিতে চাই, সেটা হলো পাকিস্তানের শেষ পর্যায়ে এসে আইয়ুব খানের সময় 67 সালের দিকে আমাদের যে ফৌজদারি কার্যবিধিতে যে জুরি সিস্টেম ছিল, এটা উন্নত বিশ্বে অনেকগুলো দেশে এখনও আছে, সেইটা মানে বিলুপ্ত করা হয়। জুরি সিস্টেম, যেটা জাজ কোর্ট এবং হাইকোর্টে জুরি সিস্টেম ছিল, এর পরবর্তীতে ওই সময়ে যে একটা মানে সুপারিশ ছিল অল্প, এবং পরবর্তীতে 1978 সালে এসে সেখানে আইন কমিশনের এবং সংস্কার করা হলো কিছু আইন, বিশেষ করে সিআরপিসি অনেকগুলো ধারা এবং একটা শিডিউল করে 1978 সালে এটা সংশোধন করা হলো প্রেসিডেন্ট অর্ডার দিয়ে, অর্ডিন্যান্স দিয়ে। সেটা হলো সেই অর্ডিন্যান্স 78 সনের সেই অর্ডিন্যান্সের বলে তখন যে আরেকটা খুবই বিষয় ছিল, মানে হিনিয়াস ক্রাইম, যেগুলো অপরাধগুলো ছিল, যেগুলো সেশন ট্রাইবাল, সেই সমস্ত অপরাধগুলোর যে ইনকোয়ারি হতো লোয়ার কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে, এবং তারপরে চার্জ প্রমাণ এবং অনেক সাক্ষী সমস্ত রেডি করে তারপরে কোর্টে কমিট করা হতো। কমিটাল সিস্টেম ছিল যেটা, সেটা ওই সিআরপিসির 18 চ্যাপ্টার ছিল। সেটা পুরাপুরি ওই 1978 সালে অর্ডিন্যান্স দিয়ে পুরাপুরি তুলে দেওয়া হলো, এবং সেখানে বলা হলো যে এই ধরনের যে সমস্ত মামলাগুলো সেশন ট্রাইবাল মামলা, সবগুলো মামলাই ম্যাজিস্ট্রেট কোর্টে আসার পরে এটাকে সেন্ড করতে হবে জজ কোর্টে বিচারের জন্য। এখানে একটা যুক্তি ছিল, সেই যুক্তিটা অবশ্য আইনের সেই সংশোধনের ভিতরে কোনো রকমের বক্তব্য ছিল না। যুক্তিটা এরকম ছিল যে যেহেতু যে নিয়মটা ছিল তখন, সে পদ্ধতিটা যে পুলিশ যখন চার্জশিট দিত, সেই সমস্ত চার্জশিটের পরে আদালতে, ম্যাজিস্ট্রেট কোর্টে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এম্পাওয়ার্ড যারা আর কি, সেই সমস্ত কোর্টে সেটা ইনকোয়ারি হতো। ইনকোয়ারি এরকম যে বিচারের যেরকম প্রক্রিয়া ঠিক সেইভাবেই ওই চ্যাপ্টারে ওইভাবে বলা ছিল, এবং সেখানে বাদী, সাক্ষী, তাদেরকে অন ওথ নিয়ে, জবানবন্দি নিয়ে তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সাক্ষী রেকর্ড করে তারপরে যখন দেখা যেত যে এই মামলাটা একদম রেডি এর বিচারের জন্য, এবং তখনই পাঠানো হতো, কমিট করা হতো সেশন কোর্টে, এবং সেশন কোর্টে অ্যাবসলিউটলি পাবলিক প্রসিকিউটর সেটাকে কন্ডাক্ট করতো, এবং সেই উনি পরিচালনা করতেন অন বিহাফ অফ স্টেট। এখানে যে জিনিসটা, পুলিশের কাছে সমস্ত রেকর্ড থাকতো, যে প্রথমে যে এই যে চার্জশিটের পরে যে সমস্ত সিএসআই ছিলেন কোর্টে, লোয়ার কোর্টে যেটা ম্যাজিস্ট্রেট কোর্টে, তারাই এই সমস্ত জিনিসগুলো এবং ইন্সপেক্টরের তত্ত্বাবধানে এটা পরিচালনা করতেন, এবং সেখানে বিচারিক প্রক্রিয়ার যে সমস্ত জিনিসগুলো সবগুলো এখানে হতো। তারপরে সেশনে যেত, বিচার হতো। সেখানে যুক্তি দেখানো হলো যে যেহেতু সেশন কোর্টে ট্রায়াল মানে ফিনিশিং হয়, সেজন্য আর লোয়ার কোর্টে এই ইনকোয়ারির কোনো দরকার নেই, এরকম একটা কথা বলে এই জিনিসটা তুলে দেওয়া হয় 1978-এ। এখানে অনেকগুলো জিনিস যদি আমি আলোচনায় নিয়ে আসি, সেই জিনিসটা প্রক্রিয়াগতভাবে হয়তো এমনি শুনতে ভালো, কিন্তু এখন যেটা হয় যে আমি যদি এইভাবে বলি কথাটা, যে মিথ্যা সাক্ষী দেওয়ার যে সুযোগটা সেশন কোর্টে, এটা আগে এটা পারতো না। যখন লোয়ার কোর্টে এই ইনকোয়ারি সিস্টেম ছিল এবং কমিটাল হওয়ার আগে এই সমস্ত সাক্ষীরা যখন লোয়ার কোর্টে সাক্ষী দিত, অন ওথ দিত, এবং সে তখন যখন আবার ওই সেশন কোর্টে গিয়েও ওই সাক্ষীদের আবারও সাক্ষী দিতে হতো, বাদীকে আবার সাক্ষী দিতে হতো, সাক্ষী যারা আছে আইও থেকে শুরু করে যেভাবে বিচার হয় সবাইকেই সাক্ষী দিতে হতো, এবং সেই পরিপ্রেক্ষিতে তার
মানে বিচার সম্পন্ন হতো। এখানে যেহেতু লোয়ার কোর্টে তার রেকর্ড মানে আছে যে অন ওথ মিথ্যা সাক্ষী দিতে পারতো না, নিচে এখান থেকে বলে ওখানে যে আবার যদি ভেরিয়েশন হয় বা মিথ্যা হয় তখন ধরা পড়ার সম্ভাবনা, এবং আইন বলছে পেনাল কোডে যে যখন ওথ নিয়ে যদি কেউ মিথ্যা সাক্ষী দেয় তাহলে তার বিরুদ্ধে এই 6 মাসের সাজা এরকম একটা সাজার ব্যবস্থা আছে ওই চ্যাপ্টারে, পেনাল কোডের ওই চ্যাপ্টারে, যেটা পাবলিক সার্ভেন্টের কাছে ও একটা চ্যাপ্টার, সেখানে মিথ্যা সাক্ষী 193 এরকম। এখানে একটা প্রশ্ন যে এই যে মিথ্যা সাক্ষী দেওয়ার মানে বার ছিল, এখন কিন্তু সেই আইন যখন ওই আইনটা যখন মানে করা হলো, কমিটাল সিস্টেম তুলে দেওয়া হলো, তখন কিন্তু আর আমার জানা মতে আমি দেখি নাই যে কোথায় মিথ্যা সাক্ষীর প্রসিডিং হয়েছে। তার কারণ সেই স্কোপটা নাই। তার কারণ অন ওথ নিয়ে যে সাক্ষী দেওয়া এইটা যে মিথ্যা, এটা প্রমাণ করা অনেক কঠোর। এরকম আমি একটা নিজের অভিজ্ঞতার কথা বলি। এক সময় একজন ডিস্ট্রিক্ট জাজের সঙ্গে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে কোনো আলোচনায় ছিলাম, মানে এমনি কথা ঘরোয়া কোনো অনুষ্ঠানে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করতেছি, উনি একটা গল্প প্রসঙ্গে এই কথাটা উঠালেন যে মিথ্যা সাক্ষী অনেক সময় দিচ্ছে, এরকম হচ্ছে কেসের ব্যাপারে। আমি কোনো দেখেন মিথ্যা সাক্ষী এই কথাটাই বললাম যে মিথ্যা সাক্ষী আপনার সামনে যদি দেয়, আপনি জেনেও তো আপনি কিছু তাকে বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতেছেন না। তার কারণ হলো যে সে তো অন ওথ নিয়ে যে মিথ্যা সাক্ষী দিতে হবে, তা আপনার কোর্টে যখন এটা আপনি ট্রায়াল করতেছেন তখন আপনি এটাকে প্রমাণ করবেন কীরকম করে যে এটা কন্ট্রাডিকশন, যে ওথ নিয়ে সে মিথ্যা বলেছে। সে তো ডাইরেক্ট যায় আপনার ওখানে সাক্ষী দিচ্ছে তখন সে মিথ্যা বলতেছে বলে অনুমান করতেছেন, কিন্তু আপনি সেটা তো প্রমাণ করতে পারতেছেন না। আপনি সেজন্য এই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওই অ্যামেন্ডমেন্টের কারণে এখন যদি সেখানে যদি বিচারক বাড়িয়ে দেওয়া হতো এবং সেই পদ্ধতিটা চালু থাকতো, তাহলে কিন্তু এই ধরনের সম্ভাবনা হতো না। আরেকটা জিনিস হলো যে ম্যাজিস্ট্রেট যারা, তাদের কিন্তু একটা স্কিল বাড়তো, যে বিচারিক যে পদ্ধতি, যেহেতু সেশন কোর্টে যাবে কেসটা, তখন তারা অ্যালার্টভাবে অনেক জিনিস তারা করতো। যদিও বিচারে সাজা দিতে পারতেছে না, দিতে হওয়ার ক্ষমতা ছিল না, কিন্তু ওরকম একটা থাকতো, কাজ করতো ভেতরে, যে এইটা সেশন কোর্টে যাবে, সেখানে যদি কোনো ভুল ত্রুটি হয়, ইনকোয়ারি মানে বিচারের পদ্ধতি সমস্ত কিছু অবজার্ভ করা হতো। ওই পদ্ধতিটা ওই চ্যাপ্টারে তাই ছিল, সেটা তুলে দেওয়া হয়েছে আর কি। তো সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের যেমন একটা ছিল, আরেকটা ছিল পুলিশের, খুবই ইম্পর্টেন্ট, যেটা পুলিশের জন্য জবাবদিহিতা। পুলিশ সেই মামলাটা সে রেডি করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে অন বিহাফ অফ স্টেট, রাষ্ট্রের পক্ষে পুলিশের সাব ইন্সপেক্টর সিএসআই যিনি, এবং কোর্ট ইন্সপেক্টর কিন্তু পাবলিক প্রসিকিউটর হিসাবে পিআরবি রুলসে তখন সেই আগের গভর্নমেন্ট অর্ডার আছে, এখনও আছে, সেটার কোনো পরিবর্তন হয় না। তো সেই হিসাবে সে পাবলিক মানে সরকারি উকিল হিসাবে আর কি, উনি মানে লোয়ার কোর্টে ওইভাবে সমস্ত কিছু রেডি করে পাঠাতেন, এবং সেখানে ইনভেস্টিগেশনের কোনো ত্রুটি থাকলে সেটা রেকটিফাই করার সুযোগ ছিল। পিআরবিতে বিস্তারিত সেখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। সেই সমস্ত জিনিস কিন্তু তখন থেকে আর এটা হচ্ছে না। ফলে পুলিশ অফিসার যেমন কোর্টের যে তার আগের যে একটা ভূমিকা ছিল, সেশন কোর্টে যাবে কেসটা, সেই হিসাবে তার যে একটা মানে কমিটমেন্ট ছিল এবং তার যে একটা দায়বদ্ধতা ছিল, সেই জিনিসগুলো হারিয়ে গেছে। আর এই সমস্ত জিনিসের আস্তে আস্তে সেই 78-এর পর থেকে এইভাবে হয়ে আসতেছে। এখন আমি যে জিনিসটা মানে বলবো, যে এই যে বিবর্তন ধারাবাহিকতায় এসে এখন সেশন কোর্টে যখন যাচ্ছে ওইভাবে সেন্ট হয়ে, তারপরে সেখানে পাবলিক প্রসিকিউটর ফাইল ফার্স্ট টাইমে ওপেন করতেছেন, সেখানে করতেছে। এখানে আরেকটা জিনিস হলো যে এটার কিন্তু কোনো জবাবদিহিতা নাই, এবং ওই সময়ের যে তৈরি করা থাকতো, রেকর্ড থাকতো, এইভাবে বুঝে দেওয়া হলো যে রেকর্ডটা এভরিথিং কমপ্লিট, ইনভেস্টিগেশন প্লাস সমস্ত লোয়ার কোর্টের থেকে ইনকোয়ারি কমপ্লিট, ইট ইজ রেডি ফর ট্রায়াল, এরকম একটা অবস্থা কিন্তু না। এখন ডাইরেক্ট চার্জশিটটা সেন্ড করা হচ্ছে।
এবং ওই সময় সেই অ্যামেন্ডমেন্টের কমিটালের জায়গায় অ্যামেন্ডমেন্ট করে সেন্ট লেখা হয়েছে, সেই সেন্ট এখনও চলতেছে, ইনকোয়ারি অর সেন্ট এরকম। তো যাই হোক, এখন আমি আজকের আলোচনা অনেক বড় হবে, সেজন্য আমি আর এই প্রসঙ্গে আজকে এ পর্যন্তই রাখবো। পরবর্তীতে আমি আরও এই ব্যাপারে আমরা কিভাবে এখনকার যে কোর্টে হই হট্টগোল হচ্ছে, অনেক রকমের জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেই প্রসঙ্গে আমি আসব। এবং এই বিবর্তন আমাদের এর থেকে যদি আমরা উত্তরণের চেষ্টা না করি, আমি মনে করি পুলিশিং সিস্টেম এবং এই যে বিচারিক যে পদ্ধতি, বিশেষ করে ফৌজদারি আইনের যে সমস্ত বিষয়গুলি একটা নাজুক পরিস্থিতির মধ্যে পড়ার সম্ভাবনা আরও রয়ে গেছে। এবং এখানে যে সমস্ত ব্যাকলগগুলো, আমি সেই বিষয়গুলো আমার দৃষ্টিতে যেটা আসে সেটা আমি আলোচনা করব। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।